ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন ভাই রিটেনে এটা দিয়ে ম্যাথ করে দিলে নাম্বার দিবে এমন একটা জিনিস পড়াই দিয়েছে যেটা জানো না কনসেপ্ট, ঠিক আছে? এইটাই হলো সমস্যা। টাইপ 3 নাম্বার 5 দেখো, এটা ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, খুব সহজ, বাট এমনভাবে হচ্ছে কোয়েশ্চেনটা করছে, কোয়েশ্চেনটা অনেক কঠিন মনে হয় আর কি, অ্যাপারেন্টলি মনে হয় যে কঠিন প্রবলেম, বাট আসলে খুব সহজ প্রবলেম। বলছে দ্য ওয়েভলেন্থ ফর এন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ 240 মিটার, ন্যানোমিটার হবে, এনএম ন্যানোমিটার। This dispersion is enough to remove an electron from a sodium atom. Calculate the ionization energy of sodium atom. বলছে যে 240 ন্যানোমিটার ওয়েভলেন্থের একটা আলো দিয়েই সোডিয়ামের একটা ইলেকট্রনকে বের করা যায়। দিস ডিসপারশন বা রেডিয়েশন, ঠিক আছে? তাহলে সোডিয়ামের একটা ইলেকট্রন বের করার জন্য বাইরে থেকে কি দেওয়া হলো, বাইরে থেকে 240 ন্যানোমিটারের একটা রেডিয়েশন দেওয়া হলো। বলছে দিস রেডিয়েশন ইজ এনাফ টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম সোডিয়াম অ্যাটম। এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে চলে গেল। আচ্ছা ভাইয়াকে একটু বলো তো, আয়োনাইজেশন এনার্জির কনসেপ্টটা কি ছিল? যে পরিমাণ এনার্জি দিলে একটা ইলেকট্রন বের হয়ে যায়, তাই না? তাহলে এখানে আমি যদি 240 ন্যানোমিটার এনার্জি দিয়ে, এইটা কি বলো তো? এটা তো আলো। আলো কি এনার্জি না? এনার্জি পরিমাণটা কত? ইজ ইকুয়ালস টু এইচ নিউ অথবা এইচ সি বাই লেমডা, তাই না? তাহলে আমি 240 ন্যানোমিটারের এই পরিমাণ এনার্জি দিয়ে ইলেকট্রন বের করে ফেলতে পারতেছি। দিস ইজ আয়নাইজেশন এনার্জি। দ্যাটস ইট। অ্যান্সার মিলবে না তো, এটা তো এক অ্যাটমের জন্য, পরে মোলে নিয়ে যেতে হবে। মানে এইটা হলো, এই যে এখানে যেটা পাবো সেটা হচ্ছে ফর ওয়ান অ্যাটম। তাহলে আয়োনাইজেশন এনার্জিটা কত? আয়োনাইজেশন এনার্জি বাংলায় হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তি কত? সেটা হচ্ছে এখানে যে এনার্জিটা পাবো ই ইনটু নাম্বার অফ অ্যাভোগাড্রো, ঠিক আছে? তখন হচ্ছে পার মোলে চলে আসবে, জুল পার মোল, চাইলে কিলো জুল পার মোলে নেওয়া যাবে। তো আমরা আজকে বোরের অ্যাটমিক মডেল নিয়ে আরেকটু কথাবার্তা বলতে চাই। এই যে বোরস অ্যাটমিক মডেলের থার্ড যে পোস্টুলেটটা, 3 নম্বর যেই স্বীকার্য, 3 নম্বর স্বীকার্যতে কি বলছে দেখো, থার্ড পোস্টুলেট 3 নম্বর স্বীকার্যতে বলা হয়েছিল এরকম যে আমরা যদি কোনো একটা ইলেকট্রনকে বাইরে থেকে এনার্জি দেই, ঠিক আছে, বাহির থেকে যদি এনার্জি দেই তখন কি করে, এটা আপার বা হায়ার এনার্জি শেলে চলে যায়, ঠিক আছে? এবং হায়ার এনার্জি শেল থেকে আবার কি করে, এনার্জি রেডিয়েট করে ছেড়ে দিয়ে লোয়ার এনার্জি শেলে চলে যেতে পারে। আবারও ধরো এনার্জি রেডিয়েট করলো অ্যান্ড দেন লোয়ার এনার্জি শেলে চলে গেল। এটা ডেল্টা ই পরিমাণ এনার্জির আদান প্রদান। জিনিসটা আসলে আসছে কোত্থেকে দেখো, জিনিসটা আসছে হলো ফার্স্ট পোস্টুলেটে কি বলছে যে ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি স্তরে থাকে তখন কোনো এনার্জি একসেপ্ট অথবা এমিট করে না। এই কথাটাকে উল্টা করে বলো, ঠিক আছে, যে যদি কোনো এনার্জি তাহলে একসেপ্ট অথবা এমিট করে তখন আর নির্দিষ্ট শক্তি স্তরে থাকে না। তার মানে যদি একসেপ্ট করে ও হায়ার এনার্জি শেলে চলে যায়, আর যদি রেডিয়েট করে এনার্জি তখন হচ্ছে লোয়ার এনার্জি শেলে চলে যায়। এই জিনিসগুলোকে আমরা বলি স্পেকট্রাম, অ্যাটমিক স্পেকট্রাম 2 টাইপের। এই যে যেই 2টা ঘটনা দেখতে পাচ্ছ সেটা, এটা নিয়ে পরে আলোচনা করব, বাট একটু বলে রাখি, এই যে যেখানে এনার্জি বাইরে থেকে দিচ্ছে এটাকে আমরা বলতেছি অ্যাবজর্পশন স্পেকট্রাম বা শোষণ বর্ণালী, আর যখন এনার্জি রেডিয়েট করতেছে বা ইমিট করে দিচ্ছে এটা এমিশন স্পেকট্রাম বা বিকিরণ বর্ণালী। এখন কথা হলো যে এই টোটাল যে ঘটনাটা, এই ঘটনাটা এক্সপ্লেইন করার জন্য আমাকে কিন্তু এনার্জি শেলের বা ইলেকট্রনের এনার্জি নিয়ে কথাবার্তা বলতে হবে। কয় টাইপের এনার্জি আছে আসলে? এখানে ইলেকট্রনের মধ্যে 2 টাইপের এনার্জি থাকে ডেফিনেটলি, কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল আসলো কোত্থেকে? ওই যে চিন্তা করে দেখো, লেটস সে তুমি পৃথিবী থেকে বাইরে একটা স্পেস শাটল নিয়ে ঘুরতেছো এমনি করে, তাহলে বাইরে যদি স্পেস শাটল নিয়ে ঘুরতে থাকো, দেখো পৃথিবী থেকে যখন উপরে উঠছো তোমার একটা পটেনশিয়াল এনার্জি ক্রিয়েট হয়েছে, আবার ঘুরতেছো তার মানে তোমার কি আছে, একটা কাইনেটিক এনার্জি আছে। এখানেও সেম, প্লাস মাইনাস অ্যাট্রাকশন আছে, সো যত দূরে যাবে একটা পটেনশিয়াল এনার্জি ক্রিয়েট হবে, অ্যান্ড ভেলোসিটি দিয়ে ঘুরতেছে
সো কাইনেটিক এনার্জিও আছে। তাহলে এনার্জি জানার জন্যই কিন্তু আমার কি লাগবে, তাহলে ভেলোসিটি লাগবে, ডিস্টেন্স লাগবে, ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, কেন্দ্র থেকে কত দূরে আছে, আর এই যে ইলেকট্রন আছে সেটার ভেলোসিটি বা বেগ কত। ঠিক আছে, সো চলেন দেখি, শুরু করা যাক। আমরা কিভাবে বের করতে পারি, এই যে দিস ইজ অ্যান অ্যাটম, এবং এই অ্যাটমের মধ্যে এইখানে ধরো একটা ইলেকট্রন আছে। ইলেকট্রনটাকে, বাই দ্য ওয়ে আরেকটা ছোট্ট কথা, সেটা হলো এই যে আমরা এখানে যেগুলো নিয়ে আলোচনা করব, বোরের ফুল অ্যাটমিক মডেলটাই কাজ করবে শুধু মোনো ইলেকট্রনিক সিস্টেমের জন্য, অর্থাৎ এক ইলেকট্রনীয় সিস্টেম। এক ইলেকট্রনীয় সিস্টেম মানে যাদের একটা মাত্র ইলেকট্রন আছে, যেমন হাইড্রোজেন, শুধু হাইড্রোজেনেই তো একটা ইলেকট্রন থাকে। বাট আমরা চাইলে হচ্ছে আর্টিফিশিয়ালি আরও কিছু কথা বলতে পারি, যেমন ধরো হিলিয়াম প্লাস যদি পসিবল হয়, অথবা লিথিয়াম 2+, অথবা ধরো আরও দূরে যদি চলে যেতে চাই সোডিয়াম 10+। হয় না হয় সেটা কথা না, থিওরিটিক্যালি সবই পসিবল। ঠিক আছে, এবং ইয়েস সবগুলোরই হচ্ছে আয়োনাইজেশন পটেনশিয়াল থিওরিটিক্যালি এক্সিস্ট করে, তার মানে পসিবল। তাহলে এদের জন্য কিন্তু নাম্বার অফ প্রোটনস 1 না, নাম্বার অফ প্রোটনস, যেমন ধরো এটার কথাই যদি বলি, এই যে এটার কথা, এখানে নাম্বার অফ প্রোটন কত বলো তো, 11টা। সো এই নাম্বার অফ প্রোটনকে তো আমরা পি দিয়ে প্রকাশ করি না, আমরা কি দিয়ে প্রকাশ করি, জেড, পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা। তো ধরে নাও এখানে আমরা এরকম একটা অ্যাটম নিয়ে কথা বলতেছি যেটার পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার হচ্ছে জেড, এবং এইটার যে ব্যাসার্ধ বা রেডিয়াস আছে সেটা হলো আর, এবং এইটা যে ভেলোসিটি বা বেগ নিয়ে ঘুরতেছে সেই ভেলোসিটি বা বেগ হচ্ছে ভি। এখন কথা হলো যে নর্মালি চিন্তা করে দেখো, এই যে ইলেকট্রন পজিটিভলি চার্জ, এখানে নিউক্লিয়াস পজিটিভলি চার্জ, ইলেকট্রন নেগেটিভলি চার্জ, একটা আরেকটাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে বা আকর্ষণ করবে। তাহলে এই যে আকর্ষণ বলটা আছে, ভেতরের দিকে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, লেটস কল ইট এফসিপি। ঠিক আছে, এফসিপি কেন নাম, সেন্ট্রিপেটাল ফোর্স। থ্যাংক ইউ। তাহলে এখানে এফসিপি নাম দিলাম, এবং এফসিপি রিপ্রেজেন্ট সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বলটা আসলে কি, একটা স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স না, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। কিভাবে ভাইয়া দেখেন তো, এই ছোট্ট জিনিসটা মনে আছে কিনা, একটা চার্জ Q1 আরেকটা চার্জ যদি Q2 থাকতো, তখন কি করে, একটা আরেকটাকে আকর্ষণ করে না, এবং এই আকর্ষণ বল মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, আকর্ষণ বলটা আসলে কত ছিল মনে আছে, K Q1 Q2 বাই r²। এটা পড়ে আসছো তোমরা। আর আজকে আমরা যেটা দেখব সেটা হলো এই যে কে যেটা পড়ে আসছো, এই কেটা আসলে কিন্তু কে না, মানে এটা তো শর্টকাটে কে বলতো কুলম্বস কনস্ট্যান্ট, বাট এটা অ্যাকচুয়ালি 1/4 পাই এপসাইলন নট। ভ্যালু যে ওইটাই, ভেঙে ভেঙে লিখলে এরকম, হোয়াট ইজ দিস এপসাইলন নট থিং, এই যে এপসাইলন নট, আমরা এটাকে বলি হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ প্রবেশ্যতা বা ইলেকট্রিক পারমিয়েবিলিটি অফ ভ্যাকিউম। হোয়াটস দ্যাট, ম্যাগনেট দিয়ে এক্সাম্পল দেই। ঠিক আছে, এরকম সিমিলার জিনিস এক্সিস্ট করে ম্যাগনেটের জন্য, সেটাকে ম্যাগনেটিক পারমিটিভিটি বলে। সো ধরো তুমি দুইটা ম্যাগনেট ধরে রাখছো, যদি বাতাসের মধ্যে ধরো, এই যে এখন কি আছে মাঝখানে বাতাস, দুইটা ম্যাগনেট ধরছো, এই যে যে ফোর্সটা কাজ করবে তুমি একটু চিন্তা করে দেখো তো, এইটাই মাঝখানে যদি আমি একটু লেটসে একটা কাঠের ব্লক বসাই দেই, অথবা এই যে এরকম কিছু একটা দিয়ে দিলাম, তখন কি সেম থাকবে নাকি একটু কমে যাবে, কমেই যাবে, ধরে নিচ্ছি কমেই যাবে একটু, তাই তো। আবার এটা না দিয়ে অন্য কিছু দিলে হয়তো আরও বেশি কমে যাবে, যেমন ধরো অ্যালুমিনিয়াম বা কপার দিলে দেখবো আরও কমে যাইতেছে। কিন্তু মাঝখানে যদি একটু লোহার কোনো একটা ব্লক বসাই দেই, তখন কমবে না বাড়বে, বাড়বে। নর্মালি বাতাসেও যত আকর্ষণ করতো তার থেকেও আরও স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে, তাই না। এই যে ব্যাপারটা, তাহলে মাঝখানে দুইটা ম্যাগনেট এর মাঝখানে যে মিডিয়াম বা মাধ্যম আছে, সেই মাধ্যমের উপর ডিপেন্ড করতেছে কত ফোর্স কাজ করতেছে। এই যে ডিপেন্ডেন্সিটা,
যেই রাশিটার উপর ডিপেন্ড করে, এটাকে আমরা বলতেছি কি পারমিটিভিটি বা পারমিয়েবিলিটি। এটা তো ম্যাগনেট দিয়ে বুঝাইলাম বিকজ ওটা আমরা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে দেখছি, বাট চার্জের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। যখন ইলেকট্রিক চার্জের জন্য এই জিনিসটা মানে এই সেম রাশিটা, সেটাকে আমরা কি বলি ইলেকট্রিক পারমিয়েবিলিটি। ঠিক আছে, অলরাইট। সো শূন্য মাধ্যমে ইলেকট্রিক পারমিয়েবিলিটির যে ভ্যালু সেটা আমরা একটু পরে লিখে দিতেছি, কিছু কাহিনী আছে। আমরা এই ফর্মুলাটা যদি ইউজ করি, তার মানে আমি আসলে যাচ্ছি এসআই সিস্টেমে। কোন সিস্টেমে? এসআই সিস্টেমে, মানে যা যা কিছু আছে সব কিছুর এসআই ভ্যালু বসাতে হবে। কিন্তু পরীক্ষায় যে তোমাদের কলেজের সবাই তো রাজুকের, উত্তরা হাই স্কুল, রাজুক, মাইলস্টোন সব জায়গায় সেম কাহিনী। সেটা হলো এসআই দিয়ে করলে নাম্বার দিবে না, ঠিক আছে, করতে হবে সিজিএস এ। ভাইয়া সিজিএসও আজকে দেখায় দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু এসআইটাও দেখায় দিতেছি কেন? সো দ্যাট ইউ নো দ্য ডিফারেন্স, যে পার্থক্য কোথায়। এন্ড এসআইটা তাও স্টিল ভাই খালি সিজিএস দেখায় দেন না, তার কারণ হচ্ছে আপনি যখন ফিজিক্সে সেকেন্ড পেপারে দেয়ার ইজ এ চ্যাপ্টার কল নিউক্লিয়ার অ্যান্ড অ্যাটমিক ফিজিক্স, ওখানে গেলে আবার কিসে করতে হবে? এসআই করতে হবে। সো এসআই শিখলে তোমার একসাথে দুই কাজ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, যখন ভর্তি পরীক্ষা দিবা তখন তো এসআই সিজিএস এর পার্থক্য নাই, তুমি তখন একটাই শিখবে। সেটা কি? একটাই ইউজ করবে, এসআই। জাস্ট এই যে সামনে এমটি আর হাফ ইয়ারলির জন্য হচ্ছে কি শিখা লাগবে, সিজিএসটা শিখতে হবে। আচ্ছা চলেন, সো লেটস স্টার্ট উইথ এসআই। তাহলে আমার যে এফসিপি যেটা বললাম সেটার ভ্যালু কত? এফসিপি হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, এবং এটা হলো 1/4πε0 Q1 Q2 R²। ঠিক আছে, Q1 Q2 গুলো কত? এখানে তো Q1 Q2 লিখবো না, একটা হচ্ছে ইলেকট্রন, তাই তো? বাহিরে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের চার্জ হচ্ছে ই। সেন্টারে প্রোটন যদি একটা থাকে তাহলে সেটারও চার্জ কত? ই। ই দিয়ে আমরা কি বুঝাচ্ছি? তাহলে ই হলো বেসিক্যালি এখানে চার্জ অফ ইলেকট্রন অর প্রোটন, দুইটাই। আমরা যেহেতু কোনো সাইন ছাড়া ইউজ করতেছি, প্লাস মাইনাস দিব না, ফোর্সের মধ্যে প্লাস মাইনাস দিতাম না, সো আমরা এখানে কোনো সাইন দিচ্ছি না বলে চার্জ অফ ইলেকট্রন আর প্রোটন। তাহলে ভাইয়াকে বলে একটা প্রোটন থাকলে জাস্ট ই লিখতাম, দুইটা প্রোটন থাকলে 2e, তাহলে জেড নাম্বার অফ প্রোটন থাকলে কি লিখতে হবে? জেড ই লিখতে হবে। তাহলে এই জায়গায় আরেকটা চার্জ হলো জেড ই। তাহলে টোটাল আমরা চাইলে একসাথে করে 1/4πε0 ZE² এভাবে লিখতে পারি, ঠিক আছে? Let's call it equation number 1. এখন আসো, ইলেকট্রনটা বাইরে তো ঘুরতেছে, তাহলে ইলেকট্রন যদি বাইরে ঘুরতে থাকে তার মানে এটার আবার কি আছে? একটা সেন্ট্রিপিটাল ফোর্সও আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স আছে, কেন্দ্র বিমুখী বল আছে। যেমন ধরো এটাকে যদি আমি আঙুলে নিয়ে ঘুরাই, ঠিক আছে, এই যে দেখো ছড়ায় আছে না, তাহলে এই যে ছড়ায় থাকার যে ব্যাপারটা, এই যে নর্মালি তো নিচে পড়ে যাইতো, বাট এটা কি ছিটকে যেতে চায়, আর এখন যদি আমার আঙুল থেকেও এটা মানে খুলে যায় তাইলেও ছিটকে যাবে। তাহলে এই যে বাইরে ছিটকে যাওয়ার যে প্রবণতাটা, এটাকেই আমরা কি বলতেছি? সেন্ট্রিফিউগাল ফোর্স। এবং সেন্ট্রিফিউগাল ফোর্সকে লেটস কল ইট এফসিএফ। এফসিএফ হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল। এবং এফসিএফ এর মান কত? এফসিএফ এর ভ্যালু হচ্ছে mv²/r। যারা জানি না জাস্ট মেনে নাও যে ভাইয়া যেহেতু বলেছে সঠিক বলেছে, ঠিক আছে? mv²/r। যারা জানি, আগে ক্লাস শেষ করছি ফিজিক্সের, তারা তো জানি যে ইয়েস দিস এক্সিস্ট। যারা জানি না, এটাই সেন্ট্রিফিউগাল ফোর্স। আচ্ছা, এখন ভাইয়াকে বলো, যদি এই সাম্যাবস্থাটা মেনটেন করতে হয়, মানে অ্যাট দিস ফিগার, এই ছবিটার মধ্যে যদি সিপি বেশি হইতো তাহলে ইলেকট্রনটা কাছে চলে আসতে থাকতো, যদি সিএফ বেশি হতো তাহলে কি ইলেকট্রন দূরে সরে যেতে থাকতো? সেটা তো হয় না। তার মানে কি ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় থাকা মানে সিপি আর সিএফ কি আসলে সমান থাকে। তাহলে যে কোনো সাধারণ পরমাণুর ক্ষেত্রে এফসিপি আর এফসিএফ এই দুইটা কি হয়? সমান হয়। এবং দ্যাট মিনস mv²/r
অ্যান্ড এখানে যেই পার্ট আরেকটা কি আছে 1/4 পাই এপসাইলন নট জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, এই দুইটা কি সেম। ঠিক আছে, দেখো আমাদের জন্য প্রমাণটা কেন দেখাচ্ছি জানো, সো দ্যাট তুমি মানে মনে মনে একটা গুড ভাইব পাও যে এখানে আমরা আসলে প্রমাণ দেখতেছি না, রাদার আমরা ইলেকট্রনের মেকানিজমটা দেখতেছি যে ইলেকট্রন কিভাবে টিকে থাকে। ঠিক আছে, এই হচ্ছে কথা, জাস্ট মুখে মুখে বললে ভাইবটা থাকতো না, এইটাই আমাদের ফাইনাল ফর্মুলাগুলো মুখস্থ রাখলেই চলবে। এফসিএফ এর দিক ডাইরেকশন, হ্যাঁ ডাইরেকশন হচ্ছে আমরা বলতেছি কেন্দ্র বিমুখী, ঠিক আছে, সো ইট শুড অ্যাক্ট টুয়ার্ডস দিস ডাইরেকশন, বাট অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ট্যানজেন্ট বরাবর কাজ করে। অ্যান্ড এই জন্যই হলো সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা বা কেন্দ্রবিমুখী বল, ওইটাকে আমরা বলি সিউডো ফোর্স। মানে ওই যে বলতেছি সেন্ট্রিফিউগাল কেন্দ্রের বাইরের দিকে, বাট অ্যাকচুয়ালি দেখাইতেছে হচ্ছে ট্যানজেন্ট বরাবর, সো মানে সিউডো ফোর্স বা ছদ্মবেশী বল, মানে নট অ্যাকচুয়ালি এ ফোর্স আর কি। এটা তো হয়তো বা কেমিস্ট্রি বলে আমরা এভাবে করে বলতেছি, ফিজিক্স হলে কীভাবে বলতাম জানো, আমরা বলতাম এরকম যে এই জিনিসটাকে টিকে থাকতে হলে একটা সেন্ট্রিপেটাল ফোর্স লাগবে। সো সেন্ট্রিপেটাল ফোর্সের মান কত, mv²/r, এবং mv²/r সেন্ট্রিপেটাল ফোর্সটা কে দিচ্ছে, দ্য স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স। সো তখন আমি এই যে এটা লিখতাম না, রাদার লিখতাম এভাবে যে সেন্ট্রিপেটাল ফোর্স ইজ ইকুয়াল টু দ্য অ্যাট্রাকশন ফোর্স। ঠিক আছে, ওই সেন্ট্রিফিউগাল ওয়ার্ডটাই আর আমরা ইউজ করতাম না আর কি, মানে যদি প্রপার ওয়েতে বলতে চাই। ঠিক আছে, বাট ওইটা আবার একটু ডাজন্ট ফিল গুড। ঠিক আছে, যে দুইটাই কেন কেন্দ্রের দিকে, এনিওয়েজ বাদ দাও, যেটা বললাম মাথায় যদি মাথার উপর দিয়ে যায় লেট ইট বি, এখানে আমরা ফোকাস করি। চলেন, আর স্কোয়ার কাটাকাটি করে দিলে এখানে একটা আর থাকে, এই আরকে লেফট সাইডে নিয়ে আসতে চাই, সো এখানে চলে আসবে mv²r, আর এখানে z²/4πε0। দেখো তো এই mv²/r কে আমি এভাবে লিখলাম, ঠিক আছে, এভাবে লিখলাম, কেউ মন খারাপ করেন না, z²4πε0 mvr লিখলাম, জাস্ট mvr ইন্টু v, একই জিনিস না, দুইটা v থাকলেই হলো, ডান। বাট দেখো তো এইটার আবার আমরা আলাদা একটা ফর্মুলা জানি না, mvr ইজ ইকুয়ালস টু হোয়াট, nh/2π। তাহলে এই যে ভ্যালুটা আছে nh/2π, এটা যদি এখানে বসায় দেই তাহলে কি পাবো বলো তো, nh/2π ইন্টু v ইকুয়াল টু ze²/4πε0, and that means v is equals to এটা কাটাকাটি 2 থাকে, তাহলে 2ε0 nh ze²। এই হলো আমাদের ভেলোসিটি অফ এন ইলেকট্রনের বেগ। এইটা সিজিএস, সরি এসআই, মানে এমকেএস, সিজিএস না এমকেএস। দেখো একটা সহজ উপায় হলো, পরে বলতে হবে, এখন বললে আসলে গোলায় ফেলবা, মনেও থাকবে না, জাস্ট লিখে নাও, এটা ভেলোসিটি অফ এন ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের বেগ। অলরাইট, আবার এই যে ভি এর যে ভেলোসিটি, মানে ভি এর যে ভ্যালু আছে, এই ভি এর ভ্যালু আরেকবার বসায় দিব, কোথায় নিয়ে, এই ভি এর ভ্যালুটা বসায় দিব এখানে, mvr ইজ ইকুয়ালস টু nh/2π, যে mvr ইকুয়াল টু nh/2π, জাস্ট ভি এর ভ্যালু হচ্ছে ze²/2ε0 nh। তাহলে এখান থেকে আর এর ভ্যালু বের করতে চাই, 2 গন, nh মাল্টিপ্লাই হয়ে উপরে হয়ে যাবে ε0 n² h², mze², নিচে চলে যাবে, সো mze²। এই হচ্ছে রেডিয়াস অফ nth শেল, n-তম শক্তি স্তরের ব্যাসার্ধ। রেডিয়াস অফ nth শেল, n-তম শক্তি স্তরের ব্যাসার্ধ।
পাই এম জেড ই স্কোয়ার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি আসলে এটাই দেখতে চাচ্ছিলাম যে কে ধরায় দিতে পারে এটা। এখন আমরা একটু মানগুলো বলে দিই যে কোনটার মান কত কত বসাবো। যেহেতু আমরা এসআই ইউনিটে বসাচ্ছি সব কিছু, ভাইয়ারা আবার একটু মনোযোগ দেই। যেহেতু এসআই ইউনিটে বসাচ্ছি সব কিছু, সো যা যা ভ্যালু আছে সবগুলো হচ্ছে এসআই। মানগুলো একটু বলে দেই ভাইয়ারা। এপসাইলন নট এপসাইলন নট 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ইউনিট হচ্ছে কুলম স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। H এর ভ্যালু 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। Mass of electron 9.11 into 10 to the power -31 kg. আর চার্জ অফ ইলেকট্রন হচ্ছে 1.6 into 10 to the power -19 কুলম। এই হলো আমাদের যা যা নেসেসারি ভ্যালিউজ দরকার ছিল সেগুলো। এবং আমরা যদি এখনই এক কাজ করতে পারি, এখন আমরা প্র্যাকটিস করতে পারি, বাট প্র্যাকটিস খুব সিম্পল। তোমরা ইউ ক্যান জাস্ট লুক এট ওয়ান অফ দ্য প্রবলেমস ফ্রম টাইপ 2। টাইপ 2 তে হচ্ছে যে কোনো একটা প্রবলেম সলভ করে ফেলি তাড়াতাড়ি করে। সো কোয়েশ্চেন ইজ বলছে যে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ 11th ইলেকট্রন অফ সোডিয়াম। 11th ইলেকট্রন কয় নাম্বার শেলে থাকে? থার্ড শেল। তার মানে থার্ড শেলের জন্য বের করতে হবে। দেখো আর কি কি দরকার, ভেলোসিটি বের করতে বলছে, তাহলে থার্ড শেল অফ সোডিয়াম। সোডিয়াম মানে জেড বসাতে হবে 11, ই এর ভ্যালু জানি, এপসাইলন নট জানি, এন কত থার্ড শেল, এইচ এর ভ্যালু বসাই দিব, ডান। জাস্ট ফর্মুলা মুখস্থ করাটাই হচ্ছে এখানে কঠিন ব্যাপার, মানে ফর্মুলা মনে রাখাটা হচ্ছে কঠিন ব্যাপার, ঠিক আছে? আচ্ছা চলো আমরা নেক্সট আরেকটু আগাতে চাই। আমরা এখানে যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনের কয় টাইপের এনার্জি আছে বলো তো ভাইয়াকে? কিছুক্ষণ আগে বলতেছিলাম দুইটা টাইপের এনার্জি, পটেনশিয়াল এন্ড কাইনেটিক। তাহলে এই জায়গায় আছে ইপি, এই জায়গায় আছে ইকে। ইকে ইজ সুপার সিম্পল, তাই না? আমরা যদি বলি তাহলে টোটাল এনার্জি তাহলে টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি ই হবে ইকে প্লাস ইপি। চলো এই দুইটা একটু আলাদা আলাদা করে হিসাব করতে চাই। এখন নেক্সট ইকে তো সহজ, হাফ এমভি স্কয়ার বসায় দিব। সো মোটামুটি ভাবে আমাদের কোনো সমস্যা নাই। ইকে হচ্ছে হাফ এমভি স্কয়ার। আর এখানে চাইলে আমরা আর একটু চেঞ্জও করে দিতে পারি, এটাকে একটু পরে করতেছি। আর ইপিটা কত? ইপি হবে হচ্ছে কিরকম ভাবে? ইপি হচ্ছে পটেনশিয়াল এনার্জি, তাই তো? তাহলে পটেনশিয়াল এনার্জি কিভাবে আমরা হচ্ছে হিসাব করব? দুইটা চার্জ যদি থাকে, একটু চিন্তা করে দেখো, এই যে এখানে একটা চার্জ হচ্ছে কিউ, আর এর থেকে দূরে আরেকটা চার্জ আছে আরেকটা কিউ, একটা কিউ নট আর একটা কত কিউ নট এন্ড কিউ, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ডিস্টেন্স বিটুইন দেম সেটা হচ্ছে আর। তাহলে দেখো তো ভি পটেনশিয়াল বা বিভবের ফর্মুলা কি পড়ে আসছিল? কে কিউ বাই আর, দ্যাট ওয়াজ পটেনশিয়াল বা বিভব। ওকে, এটাকে কি বলতাম? পটেনশিয়াল বা বিভব। এখন কথা হচ্ছে যে এই যে বিভব শক্তি বলে আরেকটা জিনিস এক্সিস্ট করে, একটা হচ্ছে বিভব বা জাস্ট পটেনশিয়াল, আর আরেকটা হচ্ছে বিভব শক্তি বা এইটার ফুল ফর্ম হচ্ছে পটেনশিয়াল এনার্জি। যখন এনার্জি বলি তার মানে পটেনশিয়াল ইনটু দ্য কোয়ান্টিটি। সো ওইটাকে আমরা লিখতাম ইউ, আই এম নট শিওর তোমরা পড়ছো কিনা এটা। সো কে কিউ ইন্টু কিউ নট বাই আর। অর্থাৎ এখানে কি লাগবে আমাদের? দুইটা চার্জই প্রয়োজন, একটা পটেনশিয়াল আর একটা পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, চার্জ দিয়ে না বোঝানো যাবে না, রাদার তোমাদেরকে আরেকটা ভাবে বুঝাই দেই। দেখো তো গ্র্যাভিটেশনাল ফিল্ডের কথা মনে আছে? এইটা ধরো পৃথিবী, আর্থ, পৃথিবীর সেন্টার থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্বে একটা বস্তু আছে স্মল এম, ঠিক আছে, স্মল এম, এবং এইখানে যে একদম সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে আর প্লাস এইচ। সেন্টার থেকে ডিস্টেন্স কত? আর প্লাস এইচ। তাহলে আমরা পটেনশিয়াল এনার্জি কত বলবো জানো? আমরা পটেনশিয়াল এনার্জি বলি হচ্ছে এরকম করে জি এম বাই
আর প্লাস এইচ, এরকম একটা জিনিস। কিন্তু তোমরা না এটা পড়ো নাই, এগেইন তোমরা যেটা পড়ছো সেটা হচ্ছে যে এই বিন্দুর বিভব কত, এই বিন্দুর বিভব হচ্ছে ভি, এবং ভি কত, জি এম বাই আর প্লাস এইচ। তোমরা পড়ছো, এই জিনিস ছিল তোমাদের? ছিল কিন্তু পড়ি নাই, এইটা ছিল বিভব। শোনেন, বিভব আর বিভব শক্তির ব্যাপারটা ভাইয়া হচ্ছে প্র্যাকটিক্যালি বোঝানোর ট্রাই করি, ঠিক আছে? প্র্যাকটিক্যালি জিনিসটা হচ্ছে এরকম, ধরো আমি যদি বলি যে এই পয়েন্টের বিভব কত, কিছু এক্সিস্ট করতেছে না এখানে, জাস্ট আমি বলতেছি যে ভূমি থেকে 10 মিটার উপরে বিভব কত, এটা একটা পয়েন্টের, তাহলে এটা হবে পটেনশিয়াল। হোয়াটস দ্য পটেনশিয়াল অ্যাট 10 মিটার হাইট, এরকম কোয়েশ্চেন, ঠিক আছে? সো এইটা পয়েন্টের উপর ডিপেন্ড করে, এবং এইটা এই পয়েন্টের একটা প্রপার্টি যে এতটুকু উপরে উঠলে তোমার বিভব, মানে এতটুকু উপরের এটার পটেনশিয়াল হলো দিস। এখানে যখন আমি একটা অবজেক্ট নিয়ে আসব, তখন ওই অবজেক্টটা গেইনস সাম এনার্জি, কিছু এনার্জি পায়। এই অবজেক্টটা নিয়ে আসলে এটা ঠিক এতটুকু আনলে যতটুকু এনার্জি গেইন করবে, আমি যদি এর থেকে ভারী কোনো কিছু একটা নিয়ে আসি তার থেকে কি একটু বেশি এনার্জি গেইন করবে, ঠিক আছে? তাহলে এই এনার্জিটা কার মধ্যে আছে? বস্তুটার মধ্যে। তাহলে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি থাকে একটা বস্তুর, অবজেক্টের, আর পটেনশিয়াল বা বিভব সেটা থাকে কার? সেটা থাকে হচ্ছে পয়েন্টের। মানে ব্যাপারটা হচ্ছে যে চেয়ারের মতো, বুঝছেন? ধরো কোন একটা কোম্পানির হচ্ছে চেয়ারম্যানের যে সিট, ওই সিটের যে কিছু নির্দিষ্ট পাওয়ার আছে, তো ওইটা কি ওই সিট ডিপেন্ডেন্ট একটা জিনিস। আর মানুষটা যদি বসে সিটে গিয়ে, তখন সেই মানুষটা কি গেইন করে? ওই পাওয়ারগুলো নিজেই গেইন করে। তাহলে পয়েন্টের ওই চেয়ারটার যেই পটেনশিয়াল, মানে চেয়ারের কি আছে? পটেনশিয়াল আছে। আর যখন মানুষটা বসবে তখন কি আসবে? সেটা পটেনশিয়াল এনার্জি হয়ে যাবে। বুঝতে পারতেছি? সো আমরা ছোটকালে যেই ফর্মুলাটা পড়ে আসছে, দ্যাট ওয়াজ পটেনশিয়াল অ্যাট আর ডিস্টেন্স। আর যখন আমি বলি আচ্ছা ঠিক আছে, এই পটেনশিয়াল মানে এই বিন্দুতে যদি কিউ চার্জ এনে রেখে দেই, তখন এটার এনার্জি কত? তখন অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কিউ ইন্টু কিউ নট বাই আর, মানে তখন দুইটা চার্জ থাকবে, বা কিউ1 কিউ2 এরকম টাইপের। একটু মানে এমন একটা জিনিস পড়াই দিয়েছে যেটা জানো না কনসেপ্ট, ঠিক আছে? এইটাই হলো সমস্যা। আপাতত মেনে নিতে পারো যে ভাই যা বলছেন ওইটাই। ইফ ইউ রিমেম্বার, তাহলে পটেনশিয়ালের ডেফিনেশন ওয়াজ লাইক দিস: অসীম থেকে 1 কুলম চার্জ আনতে, কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে, +1 কুলম চার্জ আনতে যে পরিমাণ কাজ করতে হয়, ওটাকে ওই বিন্দুর বিভব বলে, মানে পটেনশিয়াল অফ দ্যাট পয়েন্ট। তাহলে পটেনশিয়ালটা কার? 1 কুলম বানলে পটেনশিয়াল হলো দিস। সো ওই যে 1-এর জন্য যেটা, ইউনিট অ্যামাউন্টের জন্য যেটা, সেটা হচ্ছে পটেনশিয়াল। এখন আমি যদি বলি আচ্ছা 1 কুলম না, এখানে আসলে কিউ কুলম চার্জ নিয়ে আসছি, তখন কত হয়ে যাবে? কিউ টাইমস হয়ে যাবে না? এটা হচ্ছে কিউ এর পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? তাহলে পটেনশিয়াল হচ্ছে পয়েন্টের, আর পটেনশিয়াল এনার্জি হচ্ছে চার্জের। নাও ওয়্যার ইজ দিস কানেক্টেড? এখানে কি এটা একটা চার্জ না, এবং আমরা তো ইলেকট্রনের এনার্জি বের করতে চাই, তাহলে আমরা পটেনশিয়াল এনার্জি নিয়ে কাজ করতে হবে। সো হোয়াটস দ্য পটেনশিয়াল এনার্জি হিয়ার? ওই যে 1/4πε0। উপরে কি আছে? দুইটা চার্জ। উপরে কি আছে? দুইটা চার্জ। এখানে একটার চার্জ কত? ই, আরেকটার চার্জ কত? ZE। আচ্ছা, যেটার চার্জ ই ওইটা কিন্তু আবার -E। পটেনশিয়ালের সাইন বসাইতে হয়, ঠিক আছে? বিকজ দ্যাটস স্কেলার কোয়ান্টিটি। সো পটেনশিয়ালের সাইন বসাতে হয়। আর এখানে হলো নিউক্লিয়াসের চার্জ ZE, নিচে ছিল একটা আর, নট আর স্কয়ার, জাস্ট আর। ওকে, এই হলো কথা। কি পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি ওই যে 1/, আচ্ছা সুন্দর করে লিখি, জাস্ট -ZE² r, 4πε0 r, 4πε0 into r। টোটাল এনার্জি হচ্ছে EK প্লাস EP। সো EK এর ভ্যালু হচ্ছে হাফ অফ ZE²/4πε0 r মাইনাস ZE²/4πε0 r। হাফ থেকে 1 মাইনাস করলে কত থাকে? -1/2। সো ই হচ্ছে -1/2
minus half into z square 4 pi epsilon naught r, which is minus r এর ভ্যালুতে কি কোনো 2 ছিল না, so z square by 8 pi epsilon naught into r. এবার r এর মান বসাই দিই, এবার আর যে v r স্কয়ার v স্কয়ার এত কিছু লাগতেছে না, সো এবার ইনটু r, r এর যে ভ্যালুটা নিচে r ছিল না, সো এই যে ভ্যালুটা সেটা কি করে দিব আমরা, উল্টাই দিব, তাহলে এপসাইলন নট n স্কয়ার h স্কয়ার পাই m z e স্কয়ার। সো আমরা সবগুলো যদি সুন্দর করে একটু কম্বাইন করে লিখতে চাই তাহলে পাবো মাইনাস নিচে 8 পাই epsilon naught squared n squared h squared উপরে m পাই, ও পাই পাই কি কাটাকাটি চলে যায় নাকি, ও ড্যাম, ওকে, সো পাই পাই গন, এখানে হচ্ছে m z squared e to the power 4। এই হচ্ছে ফর্মুলা ফর এনার্জি অফ nth shell। energy of nth shell, nতম শক্তি স্তরের এনার্জি, বাট these three formulas, এই যে তিনটা ফর্মুলা আমরা এখানে লেখা আছে সবগুলো কার জন্য, এসআই সিস্টেমের জন্য, যেখানে ভ্যালুগুলো হচ্ছে দিস, বলেন কি বুঝো নাই, 1 2 এই সেকেন্ড লাইন এরপর থেকে বুঝি নাই, আর এর ভ্যালু বসেছে এখানে, নিচে একটা আর আছে দেখছো, সো নিচে আর মানে কি গুণ আছে 1/r, আর এর ভ্যালু বসাই দিছে, যে এটা এনে এখানে বসাই দিছে উল্টায়, ঠিক আছে, যেহেতু নিচে ছিল, এরপর তো গুণ ভাগ কাটাকাটি। অলরাইট, এখন আর নেক্সট 2 মিনিটস দেখো আর এর এখানে একটু যদি তাকাও, এপসাইলন নট কনস্ট্যান্ট, h কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট, e স্কয়ার কনস্ট্যান্ট, তাহলে শুধু ভেরিয়েবল আছেই দুইটা, একটা হচ্ছে n স্কয়ার আর আরেকটা হচ্ছে কি z। আচ্ছা ধরো n এর ভ্যালু যদি 1 হয়, z এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আমরা হাইড্রোজেনের ফার্স্ট শেলের রেডিয়াস পাবো, হাইড্রোজেনের ফার্স্ট শেলের রেডিয়াস পাবো, তাহলে if z is equals to 1 n is equals to 1, তাহলে আমরা যেটা ওইটাকে আমরা বলবো r0, ফার্স্ট শেল অফ হাইড্রোজেন, এবং ওটার ভ্যালু আসে কত জানো, 0.53 অ্যাংস্ট্রম, মান বসায় দেখতে পারো, দিস উইল বি দ্য থিং। তাহলে এখানে n আর n স্কয়ার এন্ড z বসায় দিলে হয়ে যাচ্ছে না, বাকিটার ভ্যালু তো কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে একটা সুন্দর ফর্মুলা কি আমরা লিখতে পারি যে rn is equals to 0.53 n square by z, nতম শক্তি স্তরের ব্যাসার্ধ হচ্ছে 0.53 n square by z অ্যাংস্ট্রম, কোন ইউনিটে, অ্যাংস্ট্রম ইউনিটে। e এর ফর্মুলাতেও দেখো অনলি ভেরিয়েবল ইজ z and n again, মানে z স্কয়ার n স্কয়ার, বাকি m e to the power 4 কনস্ট্যান্ট, 8 epsilon naught কনস্ট্যান্ট, h কনস্ট্যান্ট, সো সবগুলো ভ্যালু যদি আমি বসাই দেই, আবারও যদি n is equals to 1 z is equals to 1 বসাই, তাহলে হাইড্রোজেনের ফার্স্ট শেলের ইলেকট্রনের এনার্জি পেয়ে যাব, লেটস কল ইট e1, এবং e1 এর ভ্যালু আসে কত, if z is equals to 1 n is equals to 1, আমরা e1 পাবো, সেটা হচ্ছে -13.6 eV ইলেকট্রন ভোল্টে, মানে ইজিয়ার নাম্বার আর কি, অ্যাকচুয়াল নাম্বারটা তো কেমন কেমন জানি ঝামেলার। অ্যান্ড দ্যাট মিনস আমি যদি nতম শক্তি স্তরের এনার্জি বের করতে চাই, সেটা শুড বি 13.6 বাই n স্কয়ার, নিচে n স্কয়ার আছে, সো n স্কয়ার, আর যে z যদি অন্য কোনো হাইড্রোজেন বাদে অন্য কোনো সিস্টেমের জন্য বের করতে চাই, তখন সেটা হবে উপরে আরেকটা z স্কয়ার। সো বাট এগেইন এখানে ইউনিট হচ্ছে কি ev, সো 13.6 z স্কয়ার বাই n স্কয়ার ev। সো এই হচ্ছে আমাদের
SI ইউনিটের, মানে এই ব্লু কালারগুলো SI ইউনিটের, রেড কালারগুলো তো যে ইউনিট সেটা লেখাই আছে। নাম্বার দিবে না। রিটেনে যদি এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, ভাই রিটেনে এটা দিয়ে ম্যাথ করে দিলে নাম্বার দিবে না? দিবে। এটা দিয়ে মানে রিটেনে যদি এটা দিয়ে করে দেয় নাম্বার দিবে? দিবে, নাম্বার তো দিবে, বাট দ্য নাম্বার উইল বি 0। অ্যাডমিশনে করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট কলেজে করা যাবে না।